রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা হবে অথচ মার্ক্সবাদ নিয়ে আলোচনা হবে না, এটা বোধহয় ভাবাই যায় না। তার কারণ হচ্ছে যে বিশ্বের রাজনৈতিক দর্শন নিয়ে যখনই আলোচনা হয় তার মধ্যে সবথেকে জনপ্রিয় এবং সবথেকে বিতর্কিত যে বিষয়টা, সেটা আমার মনে হয় বোধহয় সম্ভবত সেটা মার্ক্সবাদ। তবে একটা ব্যাপার হচ্ছে যে মার্ক্স বা এঙ্গেলস তারা কিন্তু সামগ্রিকভাবে রাজনৈতিক ক্ষেত্রে বা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু যে সেগুলোকে নিয়ে তারা যে খুব একটা সুবিন্যস্ত কোনো আলোচনা করে গেছেন তা কিন্তু নয়। তবে তাদের লেখার মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছিল সেগুলো মূলত বিপ্লব, শ্রেণী সংগ্রাম, পুঁজিবাদের ধ্বংস সাধন, সর্বভারার আন্তর্জাতিকতা, এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে তাদের কি থিওরি বলা যেতে পারে তাদের আলোচনা বা তাদের লেখার। পরবর্তীকালে তাদের এই যে কি থিওরিগুলো, সেই থিওরিগুলোর উপরে বেস করে পড়ে তাদের যে অনুগামীরা তারা কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা নিয়ে পড়ে তারা আলোচনা করছেন এবং সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু অনেক নতুন দিক বলা যেতে পারে আমাদের সামনে খুলে যাচ্ছে। মার্ক্সবাদী ধারায় যদি আন্তর্জাতিক সম্পর্ককে মানে আমরা ব্যাখ্যা করবার চেষ্টা করি, তাহলে দেখব যে সেই জায়গাটাতে কিন্তু অনেকটাই বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে সাম্রাজ্যবাদকে কেন্দ্র করে, এবং কীরকমভাবে ধনতন্ত্রের বিকাশ আন্তর্জাতিক স্তরে কীরকম রাষ্ট্রের সম্পর্কগুলোকে কিভাবে প্রভাবিত করছে এবং অসম উন্নয়নের সৃষ্টি করছে, উন্নত অনুন্নত রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করছে। মূলত এই বিষয়গুলোই কিন্তু মার্ক্সীয় ধারাতে আন্তর্জাতিক সম্পর্ককে মানে আলোচনা করবার জন্য এই বিষয়গুলোকেই কিন্তু আমরা পয়েন্ট হিসেবে রাখতে পারি, এবং এইগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু এই রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে, বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এই মার্ক্সীয় ধারাটা কিন্তু এখান থেকেই বলা যেতে পারে তৈরি হচ্ছে। এবার মার্ক্স তিনি দেখেছিলেন যে ধনতন্ত্র দেশের সীমানা ছাড়িয়ে, একটা কোনো পার্টিকুলার দেশে সেটা আবদ্ধ নেই, ধনতন্ত্র কিন্তু আস্তে আস্তে দেশের সীমানা ছাড়িয়েও আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়ছে। কিন্তু এর বৃহত্তর প্রতিক্রিয়া কি হতে পারে, কি হবে, সে সম্পর্কে কিন্তু তিনি বিশেষভাবে কিছু বলেননি। তাঁর এবং এঙ্গেলসের যে বিখ্যাত লেখা যে বই কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে যে বইটা প্রকাশ হয়, সেইখানে একটা মানে তিনি আলোচনা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে আন্তর্জাতিক বাজারকে শোষণের মাধ্যমে বুর্জোয়া শ্রেণী পৃথিবীর প্রত্যেকটা দেশেই উৎপাদন এবং ভোগ্যপণ্যকে একটা বিশ্বজনীন চরিত্র দিতে সক্ষম হয়েছে। এর কিছুটা পরেই তিনি বলেছিলেন যে সমগ্র উৎপাদন ব্যবস্থাটার ব্যাপক উন্নতির মধ্যে দিয়ে এবং যোগাযোগ ব্যবস্থাটাকে ভীষণভাবে সহজ করে সমস্ত রাষ্ট্রকে বিলুপ্ত হওয়ার যন্ত্রণা সামনে নিয়ে এসে আর কি বুর্জোয়া উৎপাদন ব্যবস্থা গ্রহণে বাধ্য করছে। মানে বাকি কথা হচ্ছে তার যে বক্তব্য সেটা ছিল যে ভোগ্যপণ্যকে বেস করে এবং উৎপাদন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আস্তে আস্তে ধনতন্ত্র নিজের হাতটাকে শক্ত করছে, এবং কম্পারেটিভলি যে সমস্ত রাষ্ট্রগুলো একটু অর্থনৈতিকভাবে দুর্বল বা যাদের কি বলবো, যাদের স্বনির্ভরতার জায়গাটা সেরকমভাবে এখনও গড়ে ওঠেনি, যারা নিজেদের উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে বা নিজেদের প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে অন্যান্য দেশের উপর নির্ভর করে তাদেরকে থাকতে হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোয় দাঁড়িয়ে এই বিষয়টা, এই ধনতন্ত্র আস্তে আস্তে নিজের শিকড়টাকে অনেক দূর অবধি ছড়িয়ে দিচ্ছে, এবং এই ধনতন্ত্রের এই রকমভাবে যে আস্তে আস্তে ছড়িয়ে পড়াটা এবং আস্তে আস্তে গোটা পৃথিবীটাকে একটা কি বলবো, একটা বিরাট বাজারের ক্ষেত্রে বা একটা বিশাল একটা বড় একটা বাজারে রূপান্তরিত করা, এই বিষয়টা তার মনে হয়েছিল যে কোনো দেশের ক্ষেত্রে বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। মেবি লেনিন বা বুখারিন পরবর্তীকালে যে সমস্ত সাম্রাজ্যবাদের কথাগুলো বলছেন, তার যে আর কি বলবো, যে বীজটা, সেটা হয়তো মেবি এই থিওরিটার উপরে বেস করেই দাঁড়িয়েছিল। তার কারণ এদের উভয়েরই, মানে লেনিন এবং বুখারিন দুজনেরই উদ্দেশ্য ছিল
প্রথম বিশ্বযুদ্ধের কারণ খুঁজে বের করা, এবং এই কারণ খুঁজতে গিয়ে পরে যে কারণটা তাদের সামনে এসে দাঁড়িয়েছিল প্রধান কারণ হিসেবে, সেটা ছিল সাম্রাজ্যবাদী তত্ত্ব। লেনিনের যে লেখা যে বইটা আছে, ইম্পিরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, 1916 সালে বইটা প্রকাশ পায়। এই বইটাতে তিনি সাম্রাজ্যবাদের প্রধান বৈশিষ্ট্য এবং তার কি পরিণতি সেটাকে তিনি ব্যাখ্যা করছেন, এবং এই ব্যাখ্যা করবার জায়গায় তিনি বেশ কতগুলো পয়েন্ট তুলে ধরেছিলেন। প্রথম পয়েন্ট, তার বক্তব্য অনুযায়ী প্রথম পয়েন্ট ছিল এই সময়ে যে পণ্যদ্রব্যগুলো সেগুলো রপ্তানির চাইতে মূলধনের রপ্তানি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, মানে এক্সপোর্ট অফ ক্যাপিটাল, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দ্বিতীয়ত, মূলধন এবং উৎপাদন কেন্দ্রীভূত এবং উন্নত হয়ে ওঠার ফলে একচেটিয়া কারবারিরাই তারাই হয়ে উঠছে মুখ্য উৎপাদক। মানে বলা যেতে পারে যে, যদি আমি সহজভাবে বিষয়টাকে ব্যাখ্যা করি তাহলে মানে প্রথম যে পয়েন্টটার কথা উনি বলছেন সেটা এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে বিভিন্ন দেশে তো জিনিসপত্র আমদানি রপ্তানি হয়। এবার যে সমস্ত দেশগুলো সাম্রাজ্যবাদী মনোভাবাপন্ন, যেরকম ধরো আমরা ভারতবর্ষের আর ব্রিটিশ সাম্রাজ্যের কথাই যদি আমরা সহজ ভাষায় ধরি তাহলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। সেখানে আমরা কি দেখছি যে ভারত কিন্তু আস্তে আস্তে ব্রিটিশ উপনিবেশে পরিণত হচ্ছে এবং ভারতের বাজারটা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু ব্রিটিশ যে সমস্ত পণ্যদ্রব্য তার একটা খোলা বাজার। এবার ব্রিটেন তো ভারতবর্ষে বিভিন্ন জিনিসপত্র পাঠাচ্ছে, তার পরিবর্তে ভারত থেকে কি যাচ্ছে? মূলধন যাচ্ছে ডেফিনেটলি। সেই কারণের জন্যই তো তার উপরে বেস করেই তো ওই ড্রেনেজ অফ ওয়েলথ বা সম্পদ নির্গমনের যে তত্ত্ব সেটা তার উপরেই খাড়া হয়েছিল। তো এবং শুধুমাত্র এটা ব্রিটেন এবং ভারতের ক্ষেত্রে নয়, যদি আমরা বিশ্বের যে কোনো দেশ যেখানে কিনা ওই ঔপনিবেশিকবাদের অস্তিত্ব রয়েছে, মানে একটা সাম্রাজ্যবাদী দেশ আরেকটি দেশের মানে দেশকে আস্তে আস্তে ক্যাপচার করছে এবং আস্তে আস্তে সেই দেশটাকে নিজের উপনিবেশে পরিণত করছে, তো সেই সমস্ত দেশগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা একটা কমন জিনিস দেখতে পাবো। সেই কমন জিনিসটা হচ্ছে যে ওই যে সাম্রাজ্যবাদী দেশটি যে দেশটিতে মানে তার বিজিত দেশটিতে উপনিবেশ স্থাপন করেছে, সে কিন্তু পক্ষান্তরে তার ওই বিজিত দেশটির যে মূলধন, সেই মূলধনটাকে কিন্তু সে শুষে নিয়ে চলে যাচ্ছে তার নিজের মাতৃভূমিতে, এবং সেখানে গিয়ে পড়ে সে কিন্তু সেটাকে আর কি, সে যেমন বলা হয়েছিল যে গঙ্গা থেকে সমস্ত সম্পদ তুলে নিয়ে গিয়ে স্পঞ্জের মতন শুষে নিয়ে গিয়ে ব্রিটিশরা টেমসের ধারে গিয়ে পড়ে সেই সম্পদগুলোকে নিংড়ে বের করতো। ফলে একদিকে যেমন ভারতবর্ষের কুটির শিল্প ধ্বংস হয়েছিল, ভারতবর্ষের অর্থনীতি ধ্বংস হয়েছিল, সেরকম অন্যান্য উল্টো দিকে দেখতে গেলে পরে ভারতবর্ষের টাকাতে ব্রিটেন ফুলে ফেঁপে উঠেছিল। তো সেই জিনিসটা কিন্তু পুরো বিশ্ব জুড়েই সেই সময়টাতে চলছিল প্রথম বিশ্বযুদ্ধোত্তর কালে, এবং এর ফলে দুটো জিনিস, এক নম্বর হচ্ছে একটা মূলধন কেন্দ্রিক বাজার এবং দ্বিতীয় হচ্ছে একচেটিয়া কারবার। এই দুটো বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্ব জুড়েই কিন্তু এটার বাড়বাড়ন্ত হচ্ছে, এবং মূলত এই কারণের জন্যই বলা যেতে পারে বা আমরা মনে করতে পারি, অ্যাকচুয়ালি মানে লেনিন এরকমভাবে ব্যাখ্যা করেছেন যে এইখান থেকেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের মূলত সূত্রপাত। আর 3 নম্বর যে পয়েন্টটা উনি ওনার লেখার মধ্যে যেটাকে গুরুত্ব দিয়েছিলেন, সেই পয়েন্টটা হচ্ছে ব্যাংক মূলধন বা ব্যাংক ক্যাপিটাল এবং শিল্পজাত মূলধন মানে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, এই দুটো এক হয়ে যে মহাজনী যে পুঁজিটা মানে ফিনান্স যে ক্যাপিটালটা তৈরি হচ্ছে, সেইটাকে কাজে লাগিয়ে একটা সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র বা একটা অলিগার্কিক্যাল সিচুয়েশন তৈরি হচ্ছে। এইটাকে যদি একটু সহজভাবে ব্যাখ্যা করি তাহলে ব্যাপারটা দাঁড়ায় এই রকম যে এই যে সমস্ত দেশগুলোর কথা আমরা বললাম, যারা কিনা বিভিন্ন দেশকে নিজেদের উপনিবেশে কনভার্ট করছে এবং সেই উপনিবেশগুলো থেকে তারা মূলধনগুলোকে বলা যেতে পারে শুষে নিয়ে চলে যাচ্ছে নিজেদের দেশে, এবং সেই শুষে নিয়ে যাওয়ার পরে সেই টাকাগুলো, সেই মূলধনটা কোথায় ইনভেস্টেড হচ্ছে? ব্যাংকে ইনভেস্টেড হচ্ছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইনভেস্টেড হচ্ছে। এবার এই যে বিপুল পরিমাণ মূলধন যেটা ইনভেস্ট হচ্ছে, সেইটা তার যে লাভটা, যে তার সেখান থেকে যে ক্যাপিটালটা বা যে মূলধনটা যে মানে জমা হচ্ছে, সেই ক্যাপিটালটা বা সেই মূলধনটা কিন্তু সবার কাছে গিয়ে যে জমা হচ্ছে সেটা নয়,
এমন ভাবার কোনো কারণ নেই যে ভারতবর্ষের টাকাতে ব্রিটেনের সব মানুষ উপকৃত হতেন। এই পুরো মূলধনটা কিন্তু একটা ছোট একটা শ্রেণীর হাতে, একটা অল্প সংখ্যক কিছু মানুষের হাতে জমা হচ্ছিল। এবং এই যে শ্রেণীটা, যাদের হাতে এই বিপুল পরিমাণ মূলধন, বিপুল পরিমাণ টাকা জমা হচ্ছে, এই শ্রেণীটাই কিন্তু একটা কি বলবো, নিজেদের স্বার্থটাকে সংরক্ষিত রাখার জন্য বা নিজেদের এই যে মূলধনের যোগানটা, এই যোগানটা যেন চিরকাল বজায় থাকে, বন্ধ যেন না হয়, সেই রকম একটা চিন্তাভাবনা জায়গা থেকে কিন্তু একটা একটা সংকীর্ণ একটা গোষ্ঠীতন্ত্রের সূচনা হচ্ছে। ফোর্থ যেটা লেনিন বলেছিলেন সেটা হচ্ছে ধনতান্ত্রিক যে রাষ্ট্রগুলো, তাদের উপরে বেস করে, তাদের হাতে তৈরি যে আন্তর্জাতিক যে একচেটিয়ার অধিকার বা একটা মনোপলি যেটা প্রতিষ্ঠিত, যেটা হয়েছিল, সেইটা কিন্তু মানে ওই মনোপলির জায়গাটা থেকে সেটা কিন্তু কোনো সুষম বন্টন হয়নি। এবং মানে ওই যেটা বললাম যে শুধুমাত্র যে একটা দেশের মুষ্টিমেয় কিছু মানুষের হাতেই টাকাটা থাকতো বা মূলধনটা থাকতো তাই নয়। যদি আমরা প্রথম বিশ্বযুদ্ধের আগেকার পৃথিবীর কথা ভেবে দেখি, তাহলে পরে দেখব যে যে পুরো বিশ্বজোড়া যে বাজার, যে উপনিবেশের যে বাজার, সেইটা কিন্তু পার্টিকুলারলি 2 বা 3টে ইউরোপের রাষ্ট্রই কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতো। ব্রিটেন ছিল, ফ্রান্স ছিল, তার আগে দেখেছি আমরা স্পেন বা পর্তুগাল ছিল, যে এবং জার্মানির সঙ্গে বিরোধের মূল কারণটা, জার্মানির প্রধান রাগের জায়গাটাই কিন্তু ছিল ওটাই, যে জার্মানি যেখানেই নিজেদের উপনিবেশ স্থাপন করবার চেষ্টা করছিল বা যেখানে গিয়ে নিজেদের জিনিসগুলো বিক্রি করবার চেষ্টা করছিল, অলরেডি দেখছিল সেগুলো আইদার ইংল্যান্ডের হাতে অথবা ফ্রান্সের হাতে। তো এই রকমভাবে যে একটা একচেটিয়া একটা অধিকারের জায়গা, একটা মনোপলির জায়গা যেটা তৈরি হয়েছিল, যেটার ফলে কিনা পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাটার একটা অসম বিভাজন বা একটা অসম বন্টন যেটা তৈরি হয়েছিল অলরেডি সেই সময়টাতে, সেইটাই কিন্তু পরবর্তীকালে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের দ্বন্দ্ব বা বিভেদ বা বিবাদ বা সংঘাতের জায়গাটা সেখান থেকেই কিন্তু তৈরি হচ্ছে। এবং লেনিন ছাড়াও আরেকজনের কথা বললাম, বুখারিন, তিনিও একজন মার্ক্সবাদী চিন্তাবিদ। বুখারিন তার বক্তব্য অনুযায়ী ছিল, তিনিও সেই মোটামুটিভাবে লেনিনের কথাগুলোর উপরে বেস করে, মানে তার বক্তব্য দুটোর মধ্যে কী বলবো, সিমিলারিটি ছিল। তিনি আবার মনে করতেন যে এই যে ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো, তারা যে নিজেদের রাষ্ট্রর সীমানাটাকে, মানে ভৌগোলিক সীমানাটা বাদ দিয়ে পড়েও যে বিভিন্ন বিশ্বের অন্যান্য জায়গাগুলোতে যে তারা ছড়িয়ে পড়ছে, সেই সব জায়গাগুলোতে তারা যে উপনিবেশ স্থাপন করছে, সেইটা করবার পিছনে তাদের কারণ ছিল মূলত 1 নম্বর হচ্ছে কাঁচামাল সংগ্রহ করা। তার কারণ হচ্ছে যে তাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ছিল, সেই ইন্ডাস্ট্রিগুলো চালানোর জন্য তাদের তো প্রচুর পরিমাণ কাঁচামালের প্রয়োজন হতো। যেমন আমরা ভারতবর্ষ থেকে দেখেছি প্রচুর পরিমাণ তুলো নিয়ে যেত ব্রিটিশরা কাঁচামাল হিসেবে, ঠিক সেই রকমভাবেই তো এই কাঁচামালগুলোকে সংগ্রহ করাটা ছিল তাদের প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় ছিল যে যে সমস্ত জিনিস ওদের কারখানাগুলোতে উৎপাদন হচ্ছে, সেইগুলোকে নিজেদের উপনিবেশগুলোতে এসে বিক্রি করা। এবং তৃতীয় উদ্দেশ্য ছিল মূলধন বিনিয়োগ, অর্থাৎ ওই যে নিজেদের তাদের দেশের যে মূলধনটা বা যে ক্যাপিটালটা, সেই ক্যাপিটালটাকে এখানে এসে পড়ে বিনিয়োগ করা, ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করা, যেন সে ক্যাপিটালটাকে ব্যবসার মাধ্যমে আরও বহুগুণ বাড়িয়ে নেওয়া যায়। এবং এর ফলে কিন্তু আস্তে আস্তে ধনতন্ত্রের বিস্তৃতি দেখছি, সাম্রাজ্যবাদের বিস্তৃতি দেখছি, এবং সেখান থেকে কিন্তু একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের যুদ্ধবিগ্রহ সংঘাতের জায়গা তৈরি হচ্ছে। এবং এর থেকে আরও সুদূর প্রসারী ফল যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আন্তর্জাতিক শ্রম বিভাজন, যার একদিকে দাঁড়িয়ে রয়েছে কতগুলো অত্যন্ত ক্ষমতাবান, অত্যন্ত বিত্তবান অর্থনৈতিক গোষ্ঠী, এবং তার উল্টো দিকটাতে দাঁড়িয়ে রয়েছে কিছু কৃষিভিত্তিক বা আধা কৃষিভিত্তিক অনুন্নত কিছু প্রত্যন্ত রাষ্ট্র। মানে যদি আমরা বলে করি যে দাঁড়িপাল্লার একটা দিকে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, তাহলে আমরা দেখব যে দাঁড়িপাল্লার উল্টো দিকে রয়েছে ভারত বা তৎকালীন বার্মা বা ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, বা ইভিন বলা যেতে পারে চীনও, এইরকম ধরনের কৃষিভিত্তিক অর্থনীতি, মানে যে সমস্ত দেশ, সেই সমস্ত অনুন্নত কিছু দেশগুলো। এইবার 60-এর দশকের একদম শেষের দিকে আরেকজন মার্ক্সবাদী চিন্তাবিদ, তার নাম হচ্ছে আন্দ্রে গুন্দার ফ্রাঙ্ক।
তিনি একটা নতুন থিওরির আবিষ্কার করলেন, নতুন থিওরি বলা যেতে পারে, প্রোপাগেট করলেন। সেই থিওরিটা হচ্ছে অনুন্নয়নের উন্নয়ন, মানে ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপড, মানে যারা পিছিয়ে আছে তাদের উন্নতি করা, তাদেরকে সামনে নিয়ে আসা। এবং এরপরে 70-এর দশকে আরেকজনকে আমরা পাচ্ছি, তার নাম হচ্ছে ইমানুয়েল ওয়ারালেলস্টাইন। তিনি আরেকটা থিওরি বের করছেন, যেটার নাম হচ্ছে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব বা ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। এই যে থিওরিগুলো, যেখানে কিনা মূলত জোর দেওয়া হচ্ছে কীভাবে অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ মানুষজন বা অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ যে সমস্ত জাতিগোষ্ঠী বা রাষ্ট্র, সেইগুলোকে কিভাবে তাদের উন্নতি করা যায়, তাদেরকে কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ করা যায়, এগিয়ে নিয়ে আসা যায়, এই বিষয়গুলো ছিল মোটামুটি এদের এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরি বা ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট পিপল, তাদের থিওরি, এই থিওরিগুলোর উপরে। এইগুলো কিন্তু সমস্তটাই ওই মার্ক্সবাদী রাজনৈতিক যে চিন্তাভাবনা, যে দর্শন, তার উপরে বেস করে তৈরি হচ্ছে। ফ্রাঙ্কের কথা বললাম, আন্দ্রে ফ্রাঙ্ক মূলত তিনি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে চিলি এবং ব্রাজিলের যে অর্থনৈতিক অনুন্নয়নের সমস্যা, সেইগুলোকে আলোচনা করে তিনি দেখিয়েছেন যে ল্যাটিন আমেরিকার অনুন্নয়নের পিছনে তিনটে কারণ আছে। একটা কারণ হচ্ছে উন্নত দেশগুলোর যেরকমভাবে অনুন্নত দেশগুলোর অর্থনৈতিক যে উদ্বৃত্তটা, সেইটাকে কিভাবে তারা আত্মসাৎ করছে, মানে এদের এখানে যে পরিমাণে যে কাঁচামাল বা আদার্স যা উৎপাদিত হচ্ছে সেগুলোকে নিয়ে চলে যাচ্ছে, ওখান থেকে যে জিনিসগুলো মানে ওদের নিজেদের দেশে উৎপাদিত জিনিসগুলোকে এই সমস্ত উপনিবেশিক দেশগুলোতে এসে বেশি দামে বিক্রি করছে। মানে পাতিকতা হচ্ছে যে অর্থনৈতিক যে উদ্বৃত্তটা হওয়ার কথা, একটা আমরা তো জানি যে একটা বেসিক্যালি অর্থনীতির জায়গাতে দাঁড়িয়ে উদ্বৃত্ত শব্দটা হচ্ছে একটা প্রাইমারি টার্ম, মানে যে পরিমাণ উৎপাদন, তার যে পরিমাণ সেই উৎপাদিত জিনিসটা যে পরিমাণ খরচা হলো, দুটোকে মাইনাস করে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে উদ্বৃত্ত। মানে যদি দেখা যায় যে সাপোজ আমার 100 টাকা পার ডে ইনকাম, আমার খরচা হচ্ছে 50 টাকা, তাহলে বাকি যে 50 টাকা পড়ে থাকলো সেই 50 টাকা হচ্ছে আমার অর্থনৈতিক উদ্বৃত্ত। তো ফ্রাঙ্কের বক্তব্য অনুযায়ী যে এই সমস্ত ল্যাটিন আমেরিকার অনুন্নত যে দেশগুলো, সেই দেশগুলোর কিন্তু অর্থনৈতিক উদ্বৃত্ত বলতে যেটুকু থাকতো, সেটা কিন্তু এই উন্নত দেশগুলোই বলা যেতে পারে তারাই আত্মসাৎ করতো। এদের নিজেদের দেশের উন্নতিতে কিন্তু কোনো কালে সেটা লাগেনি। এবং সমস্ত ধনতান্ত্রিক যে ব্যবস্থাটা, এটার একদম মূল কেন্দ্র, মানে মেট্রোপলিটন সেন্টার বা কোর সেন্টার এবং তার প্রান্তিক যে জায়গাগুলো, মানে পেরিফেরিয়াল স্যাটেলাইটস, এদের মধ্যে সম্পূর্ণ একটা পোলারাইজেশন ছিল। মানে সহজ ভাষায় বলতে গেলে যে ধনতন্ত্রের একদম গোড়ার যে জায়গাগুলো, ওই যে ব্রিটেন বা ফ্রান্সের মতন যে জায়গা, যারা কিনা ধনতন্ত্রের সমস্ত সুযোগ সুবিধাটাই যারা ভোগ করছে, যারা সেখান থেকে বড়লোক হচ্ছে দিনের পর দিন, সেইগুলোকে আমরা বলতে পারি হচ্ছে তারা হচ্ছে ধনতন্ত্রের একদম মেট্রোপলিটন সেন্টার। এবং সেইখান থেকে ছিটকে বেরিয়ে এসে যে সমস্ত দেশগুলো থেকে তারা উপনিবেশ স্থাপন করে সেখান থেকে দিনের পর দিন তারা আত্মসাৎ করছে, মানে সেখান থেকে তারা তাদের অর্থনীতিটাকে চুষে নিচ্ছে, নিংড়ে নিচ্ছে, সেইগুলো হচ্ছে কিনা বলা যেতে পারে পেরিফেরিয়াল স্যাটেলাইটস, যেমন ভারতের মতন দেশ। এবং এই দুটো দেশের মধ্যে, এই দুটো দলের মধ্যে কিন্তু বিরাট বিরাট যোজনের মাইলের ডিফারেন্স ছিল, যদি আমরা তাদের অর্থনৈতিক দিক দিয়ে বা তাদের অর্থনীতির উপর বেস করে, আরও সমাজটাও তো ডেফিনেটলি অর্থনীতির উপর বেস করে দাঁড়িয়ে থাকে, তো সেই রকম জায়গাগুলোতে যদি আমরা আলোচনা করে ভেবে দেখি, তাহলে দেখবো এই দুটো প্রান্তের মধ্যে কিন্তু কয়েকশো মাইলের বোধহয় দূরত্ব। মানে আমি ফিজিক্যাল ডিস্টেন্সের কথা বলছি না, আমি স্বাভাবিক পরিস্থিতির কথা বলছি। যেমন ধরো এখন বর্তমানে, যখন গত বছর প্রথম করোনার আউটব্রেক হয়, সে সময় আমরা দেখেছিলাম যে কানাডার মতন দেশ, সো কল্ড ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা তাদের জনগণের জন্য প্রচুর সুযোগ সুবিধা দিয়েছিল, তাদের বাড়িতে ফ্রিতে রেশন পৌঁছে দেওয়া, ওষুধপত্র দেওয়া নিখরচাতে, ইত্যাদি ইত্যাদি বহু রকম তারা সুযোগ সুবিধা পেয়েছিল। আমাদের ভারতবর্ষের মতন সো কল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তারা কিন্তু সবটা
চাইলেও হয়তো তারা করে উঠতে পারেনি, বা এখনও পর্যন্ত যখন এখন চারদিকে সেকেন্ড ওয়েভের দাপাদাপি, সেরকম পরিস্থিতিতেও কিন্তু আমরা যে পরিমাণ কি বলবো হেলথ সাপোর্ট আমাদের প্রয়োজন, যে পরিমাণ মেডিকেল সাপোর্ট আমাদের প্রয়োজন, সেই পরিমাণ মেডিকেল সাপোর্ট আমরা পাচ্ছি না। এবং তার পিছনে অবশ্যই অর্থনীতি তো একটা কারণ বটেই। আমরা আমাদের কেন্দ্র সরকারই বলো আর রাজ্য সরকারই বলো, তারা হয়তো চাইলেও অনেক কিছু করে উঠতে পারছেন না। তার কারণ হচ্ছে যে পরিমাণ এগুলো করবার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই পরিমাণ অর্থ কিন্তু আমাদের দেশের হাতে এই মুহূর্তে নেই। এবং মানে এই যে পোলারাইজেশনটা, এই যে মেরুকরণটা, বা এই যে দুটো দেশের মানে অর্থনৈতিক বিভাজনের মধ্যে যে এত যে গ্যাপটা, যে দূরত্বটা, এইটা কিন্তু আস্তে আস্তে মানে এই ধনতন্ত্রের মূল কাজটাই হচ্ছে এইটাকে বজায় রাখা এবং এটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া। এবং এই গ্যাপটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তার মধ্যে পৃথিবীতে ধনতন্ত্রের অস্তিত্ব থাকবে, এবং ততদিন পর্যন্তই কিন্তু অসাম্যটা একটা চূড়ান্ত জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো মানে বলা যেতে পারে এটা কিন্তু একটা বিশাল একটা চেন, একটা বিশাল একটা মানে বাস্তুতন্ত্রে যেমন আমরা শৃঙ্খল পড়েছি, বা আমরা যেমন সামন্ততন্ত্র নিয়ে আলোচনা করতে গিয়ে যেরকম আমরা শৃঙ্খল পড়েছি, যেখানে চেন ওয়াইজ পুরো বিষয়টা নিয়ন্ত্রণ হয়, ঠিক এই ক্ষেত্রেও সেই ব্যাপারটা তাই। এটা একটা বিশাল বড় একটা চেন, যার একদম মানে শুরু হয়েছে বলা যেতে পারে পৃথিবীর কী বলবো প্রধান অর্থনৈতিক কেন্দ্রে, এবং সেটা চেন ওয়াইজ নেমে আসছে একদম একটা প্রত্যন্ত গ্রামের একটা ছোট্ট একজন যে ব্যবসায়ী তার কাজ পর্যন্ত। মানে এই চেনটা এতটাই বড় এবং এতটাই সুবিস্তৃত। এবং এই যে গ্রামের একজন ছোট্ট একজন দোকানদার, একজন ব্যবসায়ী, তিনি যেরকম মানে স্থানীয় বাণিজ্যের বলা যেতে পারে কেন্দ্রের উপগ্রহ, তেমনি আবার গ্রামের যারা কৃষকেরা, তারাও কিন্তু আবার এই মানে কী বলবো নিজস্ব একটা উপগ্রহে পরিণত হচ্ছে। মানে পুরো বিষয়টা একদম স্তরে 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 বলা যেতে পারে, একদম তৃণমূল স্তর থেকে একটা গ্রামের অর্থনীতি থেকে শুরু করে একটা বিশ্বের অর্থনীতির জায়গা পর্যন্ত কিন্তু এটা স্তর বিভাজিত হয়ে পৌঁছাচ্ছে। এবং আলটিমেটলি যখন এরকমভাবে পুরো স্তর বিভাজনটা যখন শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, তখন যে তার যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি, সেই প্রোডাক্টটা হচ্ছে গোটা বিশ্বের অবশ্যম্ভাবী একটা অসাম্যের পরিস্থিতি এবং ধনতন্ত্রের একটা চূড়ান্ত অবক্ষয়ের একটা জায়গা। ইমানুয়েল ওয়ারেলস্টাইনের যে থিওরিটা মানে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব, সেখানেও মোটামুটি আমরা এই একই রকমের জিনিসই আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিনা বিষয়টাকে ব্যাখ্যা করা হচ্ছে যে গোটা পৃথিবী জুড়ে যেখানে মানে বিশেষত অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে একটা অসাম্য দেখা যাচ্ছে, বা একটা বিকৃত বণ্টন ব্যবস্থা, যার ফলে যারা ধনী তারা অনেক বেশি ধনী, যারা দরিদ্র তারা চিরকাল দরিদ্রই থেকে যাচ্ছে, শোষিত নিপীড়িতই থেকে যাচ্ছে। তো এই রকম একটা অসম বণ্টন এবং একটা অসাম্যের পরিবেশ থেকেই কিন্তু ওয়ারেলস্টাইনের বক্তব্য অনুযায়ী আস্তে আস্তে ধনতন্ত্রের বিকাশ ঘটছে। এবং এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গোটা পৃথিবীর অর্থনীতিটাই কিন্তু তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা প্রথম ভাগটা হচ্ছে কেন্দ্র বা কোর, দ্বিতীয়টা হচ্ছে প্রত্যন্ত বা পেরিফেরি, এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে আধা প্রত্যন্ত বা সেমি পেরিফেরি। এবং এখানে মানে এই সিস্টেমটাতে কেন্দ্র বলতে গেলে বোঝাচ্ছে সেই সমস্ত দেশগুলোকে যেগুলো কিনা অর্থনৈতিকভাবে অত্যন্ত উন্নত, যারা সমস্ত সুযোগ সুবিধা পায়। প্রত্যন্ত অঞ্চল হচ্ছে সেই অঞ্চলগুলো যে অঞ্চলগুলো কিন্তু অর্থনৈতিকভাবে অনুন্নত অঞ্চল, যারা সুযোগ সুবিধা খুব একটা পায় না, বা রাদার বলা যেতে পারে একেবারেই পায় না। এবং আধা প্রত্যন্ত অঞ্চল হচ্ছে এই দুইয়ের মাঝামাঝি দেশ। মানে যদি আমরা সাপোজ বর্তমান পৃথিবীর আঙ্গিকে যদি বিষয়টাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে দেখব যদি আমরা আমেরিকাকে ধরে নিই কেন্দ্র অঞ্চল হিসেবে, তাহলে পরে সেক্ষেত্রে সোমালিয়ার মতন বা দক্ষিণ আফ্রিকার যে সমস্ত দেশগুলো অত্যন্ত অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ অবস্থায় রয়েছে, তাদেরকে আমাদেরকে ধরে নিতে হবে সেগুলো হচ্ছে প্রত্যন্ত অঞ্চল। এবং এই দুইয়ের মাঝামাঝি ভারতের মতন যে সমস্ত দেশ যারা সকল উন্নয়নশীল দেশ, তারা ওই আধা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে পড়ছে।
এবং এই যে যেভাবে মানে ক্লাসিফিকেশনটা করা হয়েছে আর কি, এই ক্লাসিফিকেশনটার উপরে বেস করে পরবর্তীকালে আমরা ওয়াল্টার রডনিকে পাচ্ছি, সমীর আমিন, তারও থিওরিগুলো মোটামুটিভাবে কিন্তু এই রকম ধরনের বিষয়গুলোর উপরেই মানে বেস করে গড়ে ওঠা। এবং এরা মনে করছেন, যেমন রডনি মনে করছেন যে আফ্রিকার এবং মানে যে তৃতীয় বিশ্বের, শুধুমাত্র আফ্রিকা নয়, পুরো তৃতীয় বিশ্বের যত দেশ আছে সেগুলো ক্রমাগত অনুন্নত হয়ে পড়ছে। তার কারণ হচ্ছে যে যেগুলো উন্নত দেশ তারা তাদের শোষণের মাত্রাটাকে ক্রমেই বাড়িয়ে যাচ্ছে। এবং আমিনও মোটামুটি একই রকম ধরনের কথাই বলেছেন। তিনিও কিন্তু এই ধনতান্ত্রিক উৎপাদনের উপরে এবং কেন্দ্রস্থিত যে ধনতন্ত্রের যে মানে উন্নত কেন্দ্রের অঞ্চল যে দেশগুলো বলা যেতে পারে, যারা সমস্ত সুযোগ সুবিধাগুলো অ্যাকচুয়ালি যারা পাচ্ছে, তারা তার বক্তব্য অনুযায়ী এই প্রত্যন্ত অঞ্চলে থাকা দেশগুলোর উপরে তারা ক্রমাগত শোষণটাকে বাড়িয়ে যাচ্ছে এবং তার ফলে কিন্তু এরা কোনো দিনই এগিয়ে আসতে পারছে না। এদের অর্থনৈতিক শোষণটা বা এদের অর্থনৈতিক পশ্চাৎপদ অবস্থাটা কিন্তু কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে। যাই হোক, এইটা গেল মোটামুটিভাবে মার্ক্সবাদী তত্ত্বের যেভাবে আর কি তারা বর্তমান বিশ্বের রাজনৈতিক দর্শনটাকে যেভাবে তারা দেখছেন তার উপরে। এবার এই থিওরিগুলো সবটাই তো একদম পুরোপুরিভাবে মানে বলা যেতে পারে চোখ বন্ধ করে মেনে নেওয়ার মতন বিষয় নয়। এর এগেনস্টেও বেশ কিছু পয়েন্ট রেজ করা যায়। যে সমস্ত ত্রুটিগুলো এই তত্ত্বগুলোর আমাদের চোখে পড়ে, সেই তত্ত্বগুলো চোখে পড়া যায়। যেমন ধরো, যদি প্রথম যে বিষয়টা আর কি একটু খটকা লাগার ব্যাপার, বা যে বিষয়টাতে সহমত নাও হওয়া যায়, সেটা হচ্ছে যে এই যে পরনির্ভরশীলতার যে তত্ত্বটা, বা এই যে বিশ্ব ব্যবস্থার যে তত্ত্বটা, যেখানে মানে গোড়া মার্ক্সবাদী যারা তারা এখানে কি বলবো, এই বিষয়টাকে তারা দায়ী করছেন শ্রেণী সংগ্রামের ক্ষেত্রে বা শ্রেণী সংঘাতের ক্ষেত্রে বা দ্বন্দ্বের ক্ষেত্রে। তো যদি আন্তর্জাতিক স্তরে এই সম্পর্ক বা এই দ্বন্দ্বগুলোকে যদি কি বলবো মেনে নিতে হয়, তাহলে পরে প্রত্যেকটা রাষ্ট্রের মানে আমি ধরেই নিচ্ছি যে হ্যাঁ, আন্তর্জাতিক স্তরে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে, তাহলে পরে প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব যে উৎপাদন পদ্ধতি এবং মানে তাদের নিজস্ব যে অর্থনৈতিক কাঠামো, সেইটাকে কি আমরা তাহলে অস্বীকার করছি না? আমরা যদি খুব বেশি রকমভাবেই তাদের মানে টোটালটাকে যদি আমরা মেনে নিই যে পুরোটাই আন্তর্জাতিক সম্পর্কের উপর নির্ভরশীল, বা গোটা পৃথিবীর অর্থনীতিটা একই রকম চেন ওয়াইজ চলছে, তাহলে পরে কিন্তু আমাদের লোকাল অর্থনীতির যে গ্রোথগুলো বা লোকাল অর্থনীতির যে ফ্যাক্টরগুলো, স্থানীয় অর্থনীতির যে ফ্যাক্টরগুলো, সেগুলোকে তাহলে আমাদেরকে কিন্তু অস্বীকার করতে হবে। কিন্তু সেইটা বোধহয় এই ক্ষেত্রে খুব একটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় আরেকটা বিষয় যে হচ্ছে যে ধরো বিশ্বব্যাপী ধনতন্ত্রের প্রসার হচ্ছে, সেটা আমরা জানি, এটা কোনো কি বলবো অস্বীকার করার কোনো জায়গা নয়। কিন্তু ধনতন্ত্রের বিকাশটা গোটা তৃতীয় বিশ্বের সমস্ত দেশগুলোতে একই রকমভাবে হয়েছে, বা সমস্ত দেশগুলো একই রকমভাবে ধনতন্ত্রের দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে, এটা বোধহয় বলা যায় না। তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে সোকল্ড যে দেশগুলো একটা সময়ে এই ধরনের বড় দেশগুলোর উপনিবেশ ছিল, যারা আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগে উপনিবেশ ছিল এই ধরনের প্রথম বিশ্বের দেশগুলোর, যেমন ধরো চীন একটা ভালো, আমাদের কাছে একটা ভালো উদাহরণ। চীন কিছুদিন অবধিও আমরা জানি, তো রাজা তোমরা এর আগে চীনের ইতিহাস পড়েছো, তোমরা খুব ভালো করে বিষয়টা জানো যে চীন কিন্তু বহুদিন পর্যন্ত শোষিত হয়েছে ইউরোপের দেশগুলোর দ্বারা, মূলত গ্রেট ব্রিটেনের দ্বারা। কিন্তু পরবর্তীকালে সেখান থেকে চীন কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং নিজের দেশের অর্থনীতির কাঠামোটাকে এমনভাবেই তারা তৈরি করেছে যে আজ কিন্তু চীন পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনীতির পর্যায়ে পড়ে। তো কাজেই যদি চীন পেরেছে নিজেদের ওই অর্থনৈতিক শোষণের জায়গাটা থেকে বেরিয়ে এসে নিজের একটা আলাদা একটা সত্তা তৈরি করতে, বা একটা নিজের একটা আলাদা অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করতে, তাহলে পরে অন্যান্য দেশগুলো পারবে না বা পারেনি এটা ভাবার কোনো কারণ নেই। রাদার আমরা যদি ভারতবর্ষের ক্ষেত্রেও দেখি, তাহলেও দেখবো যে অবস্থাতে 1947 সালে ব্রিটিশরা ভারত ছেড়ে গেছিলো, সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু পরবর্তীকালে একটার পর একটা গভর্নমেন্ট পলিসির সুফল হিসেবে আমরা কিন্তু ভারতবর্ষের অর্থনীতিটাকে এখন মোটামুটি একটা স্টেবল জায়গায় দেখতে পারি। যখন 2008-10 সালে যখন গ্রেট রিসেশন হলো,
তার ধাক্কাতে আমেরিকার মতন বৃহৎ যে রাষ্ট্রগুলো তারাও পর্যন্ত টলমলো হয়ে গেল বলা যেতে পারে তাদের অর্থনীতিটা। কিন্তু ভারতবর্ষ কিন্তু সেই সময়টাতে রিসেশনটাকে খুব সুন্দরভাবে সামলে নিয়েছিল, সেরকমভাবে কিন্তু আমাদের অর্থনীতির ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা ক্ষতিগ্রস্ত হইনি। কাজেই এই বিষয়টাকে মানে এই ধনতন্ত্রের প্রসার এবং সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি একই রকমভাবে ধনতন্ত্রের দ্বারা নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে এবং যারা তৃতীয় বিশ্বের দেশ তারা চিরকালই অনুন্নত থেকে যাবে, এই রকম ধরনের ধারণাটা আমার মনে হয় জেনারেলাইজ করাটা বোধ হয় ঠিক নয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে মার্ক্সবাদের এই যে মানে বেসিক্যালি মার্ক্সবাদেরই একটা বড় আমার কাছে মনে হয় একটা ত্রুটি বলবো না, মানে আমি এটাকে সমর্থন করতে পারি না। সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে শ্রেণী সংঘাতের যে জায়গাটা এবং শ্রেণী সংঘাতের প্রধান কারণ হিসেবে কি তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে অর্থনীতি। এবং খেয়াল করে দেখবে যে মার্ক্সবাদ কিন্তু যে কোনো বিষয়েই সব কিছুর কোর জিনিস হিসেবে কিন্তু অর্থনীতিটাকেই ওরা রেখে বিচার করে। আদার্স যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলোকে কিন্তু যে কোনো কারণের জন্যই হোক তারা কিন্তু গুরুত্ব দেয় না। কিন্তু যদি আমরা একটু চিন্তাভাবনা করে দেখি তাহলে পরে আমাদের চারপাশে যেগুলো ঘটে যাচ্ছে সেইগুলোর কি একমাত্র কারণ অর্থনীতিটাই, বা অর্থনীতিটার উপরেই যদি আমরা ভিত্তি করে সমস্ত বিষয়গুলোকে ব্যাখ্যা করবার চেষ্টা করি তাহলে পরে কি সেটা একদম ঠিক হবে, মানে খুব ঠিক হবে কি? তার কারণ হচ্ছে যে বর্তমান রাজনীতির ক্ষেত্রেই দেখো অর্থনীতিটা বাদ দিয়ে পরেও কিন্তু আরও অনেক ফ্যাক্টর কাজ করে, যেমন ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক, বা ধরো যিনি ক্ষমতায় রয়েছেন তার নিজস্ব ব্যক্তিগত মত, তার নিজস্ব ব্যক্তিগত আকাঙ্ক্ষা ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু রাজনীতির মঞ্চটাকে নিয়ন্ত্রণ করে। রাদার আমরা দেখো বর্তমান ভারতবর্ষের, যদি আবার আমি সেই ভারতবর্ষের প্রসঙ্গে ফিরে যাই তাহলে দেখব কি আমরা যে ভারতবর্ষের অর্থনৈতিক প্রবলেম তো অবশ্যই আছে, বেকারত্ব আছে, অর্থনৈতিক পশ্চাৎপদতা আছে, এখানে মানে কি বলবো দিনের পর দিন আমাদের ভারতবর্ষের জিডিপি ফল করে যাচ্ছে, সেটা একটা বড় সমস্যা। কিন্তু খুব সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই এখন যখন চারদিকে ইলেকশনের ক্যাম্পেইন চলছে এই সমস্ত অর্থনৈতিক প্রবলেমগুলোকে তুলে ধরে বা এইগুলোকে ইস্যু বানিয়ে পড়ে কটা রাজনৈতিক নেতা প্রচার করছে, সেখানে তো প্রাধান্য পাচ্ছে ধর্ম, কোথাও প্রাধান্য পাচ্ছে সমাজ, কোথাও প্রাধান্য পাচ্ছে অন্য কিছু। তো কাজেই আমার মনে হয় যে শুধুমাত্র অর্থনীতিটাকে বেস করে পড়েই, অর্থনীতিটাকেই সব কিছুর কেন্দ্রবিন্দু ধরে নিয়ে যদি আমরা সমস্ত বিষয়গুলোকে ব্যাখ্যা করবার চেষ্টা করি তাহলে ওদের সেটা খুব একটা যথোপযুক্ত হয় না সব ক্ষেত্রে। তো যাই হোক, আমার মতে মার্ক্সবাদী তত্ত্বের এইগুলো মানে আমার চোখে এই ত্রুটিগুলো ধরা পড়েছে। তোমাদের চোখে যদি আরও কিছু ত্রুটি ধরা পড়ে তাহলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেই পারি। যাই হোক, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা কথাই বলবো, প্রত্যেকে সচেতন থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।